ভাবো তো ৩,০০০ বছর ধরে সমুদ্রের তলায় শিকলে বাঁধা এক নিষ্ঠুর ড্রাগন যে মুক্তির অপেক্ষায় আছে, আর সেই মুক্তির চাবি লুকিয়ে আছে এক সাধারণ মেয়ের শরীরে। একদিকে সেলফ অবজেসড অতিরিক্ত হ্যান্ডসাম সিইও সেন, যে ভালোবাসায় বিশ্বাসই করে না। অন্যদিকে এবিল কিন্তু রহস্যময়ী ড্রাগন রানী, যার অত্যন্ত জরুরি একটা সোলের অংশ সেনের ভিতরে আটকে যায় একটা কিসের মাধ্যমে। সেই সোল বিট ফেরত পাওয়ার জন্য ড্রাগন রানীকে মানুষদের পৃথিবীতে আসতে হয়। এখন সবকিছু মিলিয়ে এদের মধ্যে কিভাবে প্রেমের সূচনা হবে তা তো তোমরা এই ড্রামাটি দেখলে বুঝতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে এই ড্রামাটি শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা মেল লিড সেনকে দেখতে পাই, যে একটি বিচে আসে। এখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জিজ্ঞেস করে, বস আপনার জন্য কি করতে পারি। সেন তাকে বলে, প্রথমে আমার উপরে ছাতা ধরো যাতে আমার গায়ে রোদ না লাগে, আর বলো এই যে বীজ কেনার ডিল ফাইনাল হচ্ছে কিনা। অ্যাসিস্ট্যান্ট বলে, ডিল তো ভালোভাবেই ফাইনাল হচ্ছে, কিন্তু বস এই জায়গা সম্পর্কে একটি বড় স্টোরি জানতে পেরেছি আমি। ৩,০০০ বছর আগে থেকে এই সমুদ্রে এক ড্রাগন থাকে, এবং সেই ড্রাগন খুব এভিল আর রুথলেস। সেন এসব শুনে হাসতে থাকে আর বলে যে এসব আজগুবে গল্পে আমি বিশ্বাস করি না। কিন্তু এরপর সেন সেখান থেকে চলে গেলেই আমরা সমুদ্রের একদম তলদেশে সেই এভিল ড্রাগনকে দেখতে পাই, যাকে শিকল দিয়ে এখানে ১,০০০ বছর ধরে বেঁধে রাখা হয়েছে। আর এটাই হচ্ছে আমাদের ড্রামার নায়িকা, এবং ওর নাম হায়ু। যাই হোক, হায়ু এখানে অপেক্ষা করছিল একটি মেয়ের জন্য, যে মেয়েটির সাহায্যেও মুক্ত হতে পারবে। তখনই আমরা সমুদ্রের উপরে হায়ুর মতো দেখতে একটি মেয়েকে দেখি, যাকে ওর পালক মা বাবা এখানে নিয়ে এসেছিল। আচ্ছা, যেহেতু এখানে মেয়েটির নাম বলা হয়নি, তাই আমরা আপাতত এটুকুর জন্য ওকে হায়ুই বলবো। তো হায়ু জিজ্ঞেস করে, আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আজ তো আমার আসল প্যারেন্টস আমাকে নিতে আসবে। এতে হায়ুর পালক মা বাবা বলে, ওনারা তোমাকে নিতে আসবে না, কারণ আমরা বলেছি তুমি মেন্টালি ডিসেবল। হায়ু অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু আপনারা এমনটা কেন করলেন? ওনারা বলে, কারণ আমরা আমাদের আসল মেয়েকে তোমার জায়গায় পাঠাবো, যাতে আমাদের মেয়ে বড়লোকি জীবন কাটাতে পারে। এখন তুমি আমাদের সাথে চলো, তোমার বিয়ে আমরা একটা ওল্ড ম্যানের সাথে ঠিক করেছি। এটা বলেই ওনারা জোর করে হায়ুকে নিয়ে যেতে চায়। তবে এই জোরাজুরিতে হায়ু পড়ে গিয়ে নিজের মাথায় আঘাত পায়, আর পাথরে আঘাতের ফলে হায়ুর মৃত্যু হয়ে যায়। এটা দেখে হায়ুর মা বাবা বেশ ভয় পেয়ে যায়, আর তাড়াতাড়ি হায়ুর লাশটাকে পানিতে ফেলে দেয়, যাতে ওনাদেরকে কেউ সন্দেহ না করে। এদিকে পানির ভিতরে থাকা আমাদের ড্রাগন হায়ু বুঝে যায় সেই মেয়েটি চলে এসেছে, তাই ও তখন হায়ুর লাশের কাছে যায় আর নিজের সোল ওর দেহে প্রবেশ করায়। এখন হায়ু উপরে উঠে আসে আর পিছন থেকে মম ড্যাড বলে ডাক দেয়। হায়ুকে জীবিত দেখে ওনারা তো ভূত ভেবে ভয় পেয়ে যায়, আর হায়ু ওনাদেরকে সেখানেই খতম করে দেয়। এরপর হায়ু বুঝতে পারে যে দেহেও এসেছে সেই দেহটা অনেক বেশি দুর্বল, তো হায়ু মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। দূর থেকে সেন এটা দেখে হায়ুর কাছে ছুটে আসে আর হায়ুকে জাগানোর চেষ্টা করে। অনেক ডাকার পরও যখন হায়ু ওঠে না, তখন বাধ্য হয়ে সেন ওকে সিপিআর দেয়। তবে এই কিসের মাধ্যমেই হায়ুর সোল বিট সেনের মধ্যে চলে যায়। হায়ু জেগে ওঠে আর এটা দেখে অনেক রেগে সেনকে মারতে যায়। তবে হায়ুর ম্যাজিক কিছুতেই কাজ করছিল না। আসলে কিস করার জন্য সোল বিট সেনের ভিতরে চলে গেছে। সেন বলে, দেখো, তোমার যদি মরার এতই শখ থাকে তাহলে ওই পাশের জমিতে গিয়ে মরো, আমার জমিতে মরে আমাকে কেন ফাঁসাতে চাচ্ছ? এটা বলেই সেন চলে যায়। হায়ুর তো ভীষণ রাগ হচ্ছিল। এরপর সেন গিয়ে পুরো সমুদ্র সৈকতটা কেনার ডিল ফাইনাল করে ফেলে। অ্যাসিস্ট্যান্ট বলে, এই খুশিতে আপনার এখন ডেটে যাওয়া উচিত, আপনার মা আপনার জন্য অনেকগুলো মেয়ে সিলেক্ট করেছে। তবে এতে সেন তেমন একটা ইন্টারেস্টেড ছিল না, কারণ সেন যদি কাউকে বিয়ে করে তাহলে তাকে সেনের ফিমেল ভার্সন হতে হবে, আর সেন বিশ্বাস করে ওর মতো কোয়ালিটিফুল এই দুনিয়াতে আর দুটো নেই, তাই ওকে বিয়েও করতে হবে না, সারা জীবন সিঙ্গেল লাইফের মজা নেবে। কিন্তু তখনই কোথ থেকে হায়ু এসে সেনকে কিস করতে শুরু করে। সবার চোখ এতে কপালে উঠে যায়। আসলে হায়ু নিজের সোল বিট ফিরিয়ে নিতে সেনকে কিস করেছিল। এদিকে সবাই ভাবতে থাকে এটাই হয়তো সেনের সিক্রেট গার্লফ্রেন্ড। সেন রেগে নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি ছবি তোলা বাদ দিয়ে আমাকে এর হাত থেকে বাঁচাও আগে। এতে অ্যাসিস্ট্যান্ট গিয়ে তাড়াতাড়ি হায়ুকে দূরে সরিয়ে দেয়। যদিও হায়ু নিজের সোল বিট ফিরে পায়নি, তবুও কিছু পাওয়ার ফিরে পেয়েছিল। তো হায়ু ঠিক করে এখনই সেনকে মেরে নিজের সোল বিট ফিরিয়ে নেবে। তবে তার আগে হায়ুর সার্ভেন্ট মিং এসে ওকে আটকে দেয়। মিং একটি ইচ্ছেধারী কচ্ছপ। হায়ু রেগে বলে, তুমি আমাকে আটকালে কোন সাহসে?
মিং বলে যদি আপনি ওকে মেরে ফেলেন তাহলে ওর সাথে সাথে আপনার সোলবিটও ভেঙে যাবে। আপাতত আপনাকে এটাই খেয়াল রাখতে হবে যেন ওই ছেলেটি অন্য কাউকে কিস না করে, তাহলে কিন্তু সোলবিটটা আবার অন্য কারোর মধ্যে চলে যাবে। হায়ু তো বেশ বিরক্ত হয় যে এখন ওকে সেনের উপরে প্রত্যেকটা সেকেন্ড নজর রাখতে হবে। পরের দিন সেন নিজের কোম্পানিতে আসে। অ্যাসিস্ট্যান্ট ওকে বলে আজ আপনার জন্য একটি ব্লাইন্ড ডেট ঠিক করা হয়েছে। সেন বলে ঠিক আছে আমি যাব। তবে দেখা যায় যে মেয়েটির সাথে ওর ডেট ঠিক করা হয়েছে সেই মেয়েটি তো ওর অফিসেই চলে এসেছে। ওর নাম রিনা। তো সেন ওকে ওয়েট করতে বলে নিজের মিটিংয়ের জন্য চলে যায়। কেবিনে এসে সেন নিজের ম্যানেজারকে অনেক বকা দেয়, কারণ এই লোক একটা কাজও ঠিকমতো করতে পারে না। সেন বলে তোমার বাবার জন্য আমি তোমাকে এখনও ফায়ার করিনি, নাহলে কবে তোমাকে ফায়ার করে দিতাম। এরপর থেকে আর কোনো ভুল করলে তোমার খবর আছে। মিটিং শেষ হলে সেন রিনার সাথে ডেটে চলে আসে। সেন বলে আজ তোমাকে এই গেটআপে অনেক সুন্দর লাগছে। রিনা একটু লজ্জা পেয়ে ধন্যবাদ জানায়। সেন বলে আমি তোমাকে বলিনি, এটা আমি নিজেকে বলেছি। আসলে সেন আয়নায় নিজেকে দেখে নিজে এসব বলছিল। মানে সেন এক নম্বরে সেলফ অবজেসড পারসন, একদম আমার মতো। সেন বলে তাছাড়া তুমিও দেখতে খুব একটা খারাপ না, তোমাকে আমি 6.8 দেবো আউট অফ 10-এ। রিনা এতে কিছু মনে করে না, উল্টো সেনকে গিফট দিয়ে বলে চলো আজ আমরা এনগেজমেন্টটা করে ফেলি। এটা শুনে সেন ঘাবড়ে যায় আর বলে এত তাড়াহুড়া কিসের। রিনা তো কিছুই শুনতে চাচ্ছিল না আর সেনকে জোরাজুরি করছিল এনগেজমেন্টের জন্য। তখনই হায়ু সেখানে চলে আসে আর রেগে বলে ওর হাত ছাড় শাকচুন্নি। গাইস, এখানে ছোট্ট একটি অ্যাড আছে, তোমরা এই অ্যাডটি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। অনেক্স নিয়ে আসছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন আর জিতে দিন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচে আর পান ফ্রি বোনাস, একদম ফ্রি। আমার বাড়িতে থাকা অনেক্স প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা বোনাস পাবেন। এছাড়াও চলছে গিভওয়ে ক্যাম্পেইন, জিতে নিন আইফোন 17 প্রো ম্যাক্স মোবাইল, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি এবং রয়্যাল এনফিল্ড বাইক, আরও অনেক কিছু। রিনা বলে তুমি কে? হ্যাঁ, আমার সাথে এভাবে কথা বলছো? আর সেনের সাথে তোমার কিসের রিলেশন? হায়ু বলে সেনের সাথে আমার কিসিং রিলেশনশিপ। রিনা বলে কী সব পাগলের মতো কথা বলছো? আচ্ছা তুমি মনে হয় সেনের কোনো পাগল ফ্যান, তাই না? তোমাকে আমি ক্ষমা করতে পারি যদি তুমি আমাকে এখনই টি সার্ভ করে দাও। এটাতে হায়ু তখন টিয়ের কাপটা নিজের হাতে নেয় আর নিজের পাওয়ার দিয়ে সেটা টকবগে গরম করে ফেলে। এরপরও সেই গরম চা নিজের পাওয়ারের সাহায্যে রিনার মুখে লাগিয়ে দেয়। রিনা এতে ব্যথায় চিৎকার করে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে সেন হায়ুকে বলে তোমার সমস্যাটা কি? তুমি কেন আমার পিছু ছাড়ছো না? হায়ু গম্ভীরভাবে উত্তর দেয় তোমার লাইফ এখন থেকে আমার লাইফ, তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। সেন বলে আমি একটু বেশিই হ্যান্ডসাম, তাই তুমি আমার প্রেমে পড়েছো, এটা স্বাভাবিক। কিন্তু ভালোবাসা তো আর জোর করে হয় না, তাই না? তাই তুমি আমার পিছু ছেড়ে দাও। তবে হায়ু এসব কথায় পাত্তা না দিয়ে সেনের বুকে হাত রাখে আর বলতে থাকে এখানেই আমার সেই মূল্যবান জিনিসটা রয়েছে। সেন তো এটার অন্য মানে ভেবে নেয় আর হায়ুকে নিজে থেকে দূরে থাকতে বলে। তবে হায়ু তখন সেনের অনেক কাছে চলে যায় আর বলে আমার পাওয়ার অনেক কমে গেছে, তাই এখন তোমাকে কিস করতে হবে। তখনই সেনের মা বাবা সেখানে চলে আসে আর এটা দেখে অনেক খুশি হয়ে যায় যে অবশেষে তাদের ছেলে কোনো মেয়েকে পছন্দ করেছে। সে নিজের মা বাবাকে দেখে বলে আমাকে বাঁচাও, এই মেয়েটা আমার পাগল ফ্যান, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এদিকে মিং তো হায়ুকে খুঁজছিল। যখন ও হায়ুকে এমন পরিস্থিতিতে দেখে তখন ও হায়ুকে বাঁচাতে সেখানে চলে আসে। মিং সেনকে বলে বাবা তুমি মায়ের সাথে এমন কেন করছো? আমার মা কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, তাই তুমি আমার মায়ের সাথে এমন ব্যবহার করা বন্ধ করো। এটা শুনে সবাই তো শকড হয়ে যায়। সেন রেগে বলে আচ্ছা তাহলে তুমি এই বাচ্চাটির সাথে মিলে সবার সাথে স্ক্যাম করো, তাই না? আর এই বাচ্চা তোমার লজ্জা করে না এত ছোট বয়সে এসব কাজ করতে? তোমরা যতই যাই করো না কেন আমার মা বাবা তোমাদেরকে কখনোই বিশ্বাস করবে না, ওনারা আমাকেই সাপোর্ট করবে। কিন্তু তখন সেনের মা মিংকে বলে বেবি তুমি কান্না বন্ধ করো, তোমাকে কাঁদতে দেখে তোমার দাদির খুব কষ্ট হচ্ছে। মানে এনারা তো সেনকে বিশ্বাস করেনি, বরং মিং আর হায়ুকে বিশ্বাস করেছে। তো এটা দেখে সেন রেগে যায় আর মা বাবাকে বোঝানোর চেষ্টা করে। তবে ওর মা বাবা উল্টো ওকেই বকা দেয়
আর বলে তোমার এত কিউট একটা বাচ্চা আছে আর তুমি আমাদেরকে আগে কেন বলনি এই বিষয়ে, এখন আমরা ওদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাব। সেন বলে ও আমার বাচ্চা নয়। আচ্ছা ডিএনএ টেস্ট করলে সব সত্যি বেরিয়ে আসবে। এটাতে বাবা গিয়ে মিংয়ের একটা চুল ছিঁড়ে নিয়ে আসে ডিএনএ টেস্ট করার জন্য। মিং হায়ুর কানে কানে বলে ডিএনএ রিপোর্ট আসতে 2 সপ্তাহ সময় লাগবে, ততদিনের মধ্যে আমাদের কাজ সেরে আমরা এখান থেকে চলে যাব। যাই হোক এরপর হায়ু আর মিংকে সেনের মা বাবা বাড়িতে নিয়ে আসে। হায়ু সেখানে টিভিতে একটা হিস্টোরিক্যাল ড্রামা দেখতে পায় যেখানে একটি মেয়েকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। হায়ু বলে এই মেয়েটি কি এমন দোষ করেছে যে আপনারা ওকে এই বক্সের মধ্যে বন্দি করে রেখেছেন। সেনের মা বাবা এটা শুনে অবাক হয়ে যায়। সেনের মা বলে বেচারি মেয়েটা হয়তো ছোট থেকেই অনেক গরিব ফ্যামিলিতে স্ট্রাগল করে বড় হয়েছে, যার কারণে টিভিও কোনো দিন চোখে দেখেনি। সেনের মা এখানে হায়ুর জন্য অনেকগুলো জুয়েলারি আনায়, তবে হায়ু বলে আমার এসব কিছু লাগবে না। এটা শুনে সেনের মা তো আরও বেশি ইমপ্রেস হয়ে যায় যে এই মেয়ে ওনার ছেলেকে কত ভালোবাসে। এরপর সেনের মা হায়ুকে বলে চলো আমরা শপিং মল থেকে ঘুরে আসি। হায়ু বলে আমি কোথাও যাচ্ছি না, কারণ এখন আমার কাছে ইম্পর্টেন্ট কাজ আছে, আর সেটা হলো সেনকে কিস করা। এটা শুনে সেন তো অবাক হয়ে যায় আর বলে তুমি বড়দের সামনে সব কি বলছো। তবে সেনের মা তো এটা শুনে আরও বেশি খুশি হয়ে যায় যে এই মেয়েটা তার ছেলেকে সত্যি অনেক ভালোবাসে। হায়ু তখন সেনের অনেক কাছে চলে যায় আর নিজের সোলমেটকে উদ্দেশ্য করেও বলতে থাকে তুমি ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারবো না, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই নেই। সেন এটা শুনে নিজেই কনফিউজ হয়ে যায় যে এই মেয়েটা সত্যি কি ওকে এতটাই ভালোবাসে। সেনের মা বাবা অনেক খুশি ছিল। সেনের বাবা বলে তোমার আর আমার মায়ের মধ্যে ঠিক এমনই সম্পর্ক ছিল। সেনের মা এতে রেগে যায় আর বলে ওদের রোমান্টিক সময়ের মধ্যে তোমাকে এসব কথা কে বলতে বলেছে। সেনের বাবা ভয় পেয়ে যায় আর বলে আচ্ছা সরি বউ, আর কখনোই বলবো না। এদিকে সে নিজের বাবাকে এত ভয় পেতে দেখে মনে মনে ভাবে আমি কখনোই বিয়ে করে নিজের বাবার মতো ভিতর ডিম হতে চাই না। আমার বাবা তো নিজের বউয়ের কথায় উঠে আর বসে। তাই ও তখন রেগে হায়ুকে বলে দেখো আমি তোমাকে ভালোবাসি না, তাই এখন থেকেই তুমি নিজের ফিলিংসটা কন্ট্রোল করা শিখে যাও। এটা বলেও চলে যায়। হায়ু তো অনেক বেশি রেগে যায় যে এই মানুষের রাগ ওকে সহ্য করতে হচ্ছে। ও মিংয়ের উপরে রাগ দেখায় আর বলে তুমি কি কোনো উপায় খুঁজে পেয়েছো আমার সোলবিটটা ফিরে পাওয়ার। মিং তখন বলে একটা উপায় আছে, তবে সেই উপায়টা অনেক বেশি কঠিন। হায়ু বলে বলো কি উপায় সেটা। মিং এতে বলে আপনাকে ওই সেন নামে ছেলেটির সাথে রোম্যান্স করতে হবে, তাহলে আপনি সোলবিটটা ফেরত পাবেন। এতে হায়ু বলে এটা আমার কাছে কোনো ব্যাপারই না। হায়ু তখন রাতের বেলায় চলে যায় সেনের ঘরে। সেন তখন ঘুমাচ্ছিল। ও ঘুমের মধ্যে সেনের সাথে রোম্যান্স করতে যায়। ঠিক তখনই সেন উঠে যায় আর ওকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সেন বলে তোমার লজ্জা করে না, তুমি তো 1 নম্বরের একটা লুচ্চা মেয়ে। সেন কোনো মতে হায়ুকে ধাক্কা টাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাইরে সেখানে ওর মা বাবা বসেছিল। ওকে এভাবে পালাতে দেখে ওনারা জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। এতে সেন তখন তাদেরকে বলে দেয় যে ওই মেয়েটা 1 নম্বরের একটা লুচ্চা মেয়ে, এত রাতে আমার ঘরে গিয়ে আমাকে বাজেভাবে টাচ করছিল। সেনের মা বাবা বলে তো এতে খারাপ কি আছে, ইয়ং বয়সে তোমরা রোম্যান্স করবে না তো আর কি করবে, আমরাও তো ওই বয়সে অনেক কিছু করেছি আর এখনও তো করি, দেখবে নাকি। এটা বলে ওরা কিস করতে যায়। সেন এটা দেখে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সেন নিজের কোম্পানিতে চলে আসে। তবে মিটিংয়ের জন্য যখন গাড়িতে উঠতে যাচ্ছিল তখন গাড়ির ভিতরে হায়ুকে বসে থাকতে দেখে। সেন জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। উত্তরে হায়ু বলে আমি তোমার সাথে থাকার জন্য তোমার বাড়ি অবধি চলে গিয়েছি, কিন্তু তুমি আমার সাথে না থেকে অফিসে চলে এসেছো, এই কারণে আমি এখানে চলে এসেছি। এগুলো বলেই হায়ু গাড়ির ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে আর সেনকে কিস করতে যায় নিজের পাওয়ার বাড়ানোর জন্য। তবে তখনই সেখানে কোম্পানির কিছু এমপ্লয়িরা চলে আসে যাদেরকে টাকা দেওয়া হয়নি, তাই ওরা তখন সেনের সাথে ঝামেলা করতে শুরু করে। সেনের অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে ম্যানেজারকে আপনি রেখেছেন, ওই ম্যানেজার এদের টাকা মেরে দিয়েছে। এটা শুনে সেনের তো অনেক বেশি রাগ হয়। সেন তখন এমপ্লয়ীদেরকে বলে আপনারা চিন্তা করবেন না, আপনাদের টাকা আমি ফেরত দিয়ে দেবো। তবে এমপ্লয়িরা এটা বিশ্বাস করে না এবং সেনের উপরে রাগ দেখাতে শুরু করে এবং ওদের মধ্যে কেউ কেউ তো ওর উপরে ইট ছুঁড়ে মারতে থাকে। তো এমন একটা ইট যখন সেনের দিকে আসছিল তখন সেনকে বাঁচানোর জন্য হায়ু নিজের হাত সামনে আনে। এতে ইটটা তো ভেঙে যায়, তবে হায়ু নিজের হাতে অনেকটা ব্যথা পায়। আসলে ওর কাছে তেমন কোনো পাওয়ার তো আর ছিল না। এটা দেখে সেন অবাক হয়ে যায়
আর হায়ুর জন্য ওর অনেকটা খারাপও লাগে। সেন তাড়াতাড়ি হায়ুকে নিয়ে গাড়ির ভিতরে ঢুকে যায় আর জিজ্ঞেস করে, আমাকে বাঁচানোর জন্য তুমি নিজেকে কেন ব্যথা দিলে? উত্তরে হায়ু বলে, আমার সব থেকে মূল্যবান জিনিস তোমার কাছে আছে, তোমার কিছু হয়ে গেলে আমি নিজেও বাঁচতে পারতাম না। সেন মনে মনে ভাবে মেয়েটা হয়তো সত্যি আমাকে অনেক বেশি ভালোবাসে। এটা ভেবেও হায়ুকে বলে, এখন তোমার জন্য আমি কি করতে পারি? হায়ু বলে, বেশি কিছু না, শুধু একটা কিস করো। এবার সেনও এটা মেনে নেয় আর হায়ুর কথা মতো ওকে কিস করে। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং বাইরে থেকে উনি এই দৃশ্য দেখে হাসতে থাকে। রাতের বেলা আমরা সেন এবং হায়ুকে দেখতে পাই। এদিকে হায়ুরও শান্তি মতো ঘুমাচ্ছিল, কিন্তু অপরদিকে সেনের কিছুতেই ঘুম আসছিল না হায়ুর কথা চিন্তা করে। এবং ও মনে মনে ভাবে, যেহেতু একদিন ওকে বিয়ে করতেই হবে, তাহলে হায়ুকেই না হয় একটা চান্স দিয়েই দিক। অনেক ভাবনা চিন্তা করার পরে সেন নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে, কালকের ভিতরে হায়ুর বিষয়ে সমস্ত ইনফরমেশন আমাকে এনে দেবে। তো এরপর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে অ্যাসিস্ট্যান্ট সেনের কাছে আসে। সেন জিজ্ঞেস করে, তুমি হায়ুর বিষয়ে সমস্ত ইনফরমেশন জোগাড় করেছো? অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ বলে। এতে সেন তখন বলে, হায়ু নিশ্চয়ই আমার মতো অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে, তাই না? তার সাথে হয়তো অনেক পড়ালেখা জানাও একটা মেয়ে। অ্যাসিস্ট্যান্ট বলে, না এমন কিছুই না। সেন বলে, ও আচ্ছা, তাহলে ও সাধারণ ফ্যামিলি থেকে বিলং করে। আচ্ছা, কোনো সমস্যা নেই, তারপর আমার চলবে। অ্যাসিস্ট্যান্ট বলে, এমন কিছুই না, আমি ম্যাডামের বিষয়ে যে সমস্ত ইনফরমেশন পেয়েছি তা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। সেন বলে, কি এমন ইনফরমেশন পেয়েছো, আমাকেও দেখাও। এতে তখন অ্যাসিস্ট্যান্ট হায়ুর একটা রিপোর্ট সেনকে দেখায়, যেখানে লেখা ছিল যে হায়ু একজন মেন্টাল পেশেন্ট। এটা দেখে সেনের অবস্থা তো খারাপ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, এমনিতেও হায়ু ম্যাডামকে আপনার সাথে খুব ভালোই মানায়, তবে তার মেন্টাল অবস্থা খুব একটা ভালো নয়। এখন আমাদের উচিত তাকে মেন্টাল হসপিটালে দিয়ে আসা, না হলে কখনকার ক্ষতি করে দেবে তার ঠিক নেই। এতে সেন বলে, ওকে না হয় মেন্টাল হসপিটালে দিয়ে আসবো, কিন্তু ওর সাথে যে বাচ্চা মানে মিং আছে ওর কি করব। তখন ওরা দুজনে দেখতে পায় মিং সেখানে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। তো এত ছোট একটা ছেলেকে মার্শাল আর্ট প্র্যাকটিস করতে দেখে এরা দুজন তো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, হয়তো এই মিংও ওর মায়ের মতো একজন মেন্টাল পেশেন্ট, তাই ওদের দুজনকেই মেন্টাল হসপিটালে দিয়ে আসা উচিত। সেন তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, হসপিটালে দিয়ে আসার আগে ওদের জন্য ভালো ভালো খাওয়ার আয়োজন করো, আমি ওদেরকে ভালো কিছু খাওয়াতে চাই। সেনের বলা মতো অ্যাসিস্ট্যান্ট ওদের জন্য সি ফুড নিয়ে আসে। তবে এত এত সি ফুড দেখে হায়ু তো রেগে যায় আর বলে, তোমাদের সাহস হয় কি করে, তোমরা আমার বন্ধুদেরকে সমুদ্র থেকে তুলে রান্না করে আবার আমাকেই খেতে দিচ্ছ? এতক্ষণ আমি তোমাদেরকে বলতে চাইনি আমি আসলে কে, তবে এখন আর না বলে পারবো না। এটা বলেই হায়ু তখন নিজের আসল পরিচয় ওদেরকে দিয়ে দেয়, যে ও 3 সমুদ্রের রানী, একজন ড্রাগন। তবে এটা শুনে সেন এবং অ্যাসিস্ট্যান্ট খুব একটা অবাক হয় না, কারণ ওরা তো এমনিও ভাবছিল হায়ু একজন মেন্টাল পেশেন্ট, তাই এসব ভুলভাল বকছে। ওরা দুজনই হায়ুর কথায় হ্যাঁ হ্যাঁ মিলাতে থাকে। এবার হায়ু সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট দৌড়ে সেনের কাছে আসে আর বলে, মিং এবং হায়ু দুজনকে আমি মেন্টাল হসপিটালে রেখে এসেছি, আর আজ রাতেই আপনার জন্য একটা ব্লাইন্ড ডেট ঠিক করা হয়েছে, আপনি যাবেন তো? সেন বলে, হ্যাঁ যাব। এবার রাতের বেলা আমরা সেনকে একটি মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে আসতে দেখি এবং এই মেয়েটির মধ্যে সমস্ত গুণ ছিল যেগুলো সেন চায়, মানে ওই মেয়েটি ওকে পুরো ফ্রিডম দেবে। আর মেয়েটি অনেক বড়লোক ফ্যামিলি থেকে এসেছে, সাথে অনেক পড়াশোনাও জানে ঠিক সেনের মতো। তবে এত কিছুর পরেও সেনের কেন জানি না ভালো লাগছিল না, মানে এতদিন ও এমন মেয়েই তো চেয়েছিল, তারপরও ওর এই ব্লাইন্ড ডেটে মন বসছিল না, ওর শুধু হায়ুর কথাই মনে পড়ছিল। অন্যদিকে আমরা হায়ুকে দেখতে পাই, হায়ু বুঝতে পারছিল না যে এটা কোন জায়গা। তখন মিং ওকে বলে, এটা হচ্ছে মেন্টাল হসপিটাল, যেখানে পাগলদেরকে বন্দি করে রাখা হয়। তো এটা শুনে হায়ু অনেক রেগে যায় যে সেন ওকে এখানে বন্দি করে রাখার জন্য পাঠিয়েছে, এমনিতেও 3000 বছর ধরেও বন্দি ছিল। হায়ু এখানে এতটাই রেগে গিয়েছিল যে ওর পাওয়ারের কারণে আশেপাশের সমস্ত লাইট তো বন্ধ হয়ে যায়। মিং তখন হায়ুকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে আর বলে, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, যদি সবাই এটা দেখে ফেলে তাহলে আপনি তো ভাইরাল হয়ে যাবেন। তো তখনই সেখানে ডাক্তাররা চলে আসে আর হায়ুকে চারদিক থেকে চেপে ধরে। হায়ু এটা দেখে আরো রেগে যায়, কিন্তু হায়ু কিছু করার আগে সেখানে সেন চলে আসে। সেন হায়ুকে সমস্ত ডাক্তারদের কাছ থেকে ছাড়িয়ে নেয় আর বলে, আপনাদের কোনো দরকার নেই হায়ুকে সামলানোর, হায়ুকে আমি সামলাতে পারবো।
আপনাদের সাহস হয় কি করে হায়ুকে এভাবে চেপে ধরার? ও সাইকো, তাতে কি হয়েছে? আমিও সাইকোদের সামলাতে পারি। এটা বলে সেন তখন হায়ুকে নিয়ে বাইরে চলে আসে। তবে হায়ু তোর উপরে রেগেছিল অনেক, যে তুমি কেন আমাকে পাগলদের এখানে বন্দি করার জন্য পাঠিয়েছিলে। পরের বার যদি তুমি এমন কিছু করেছো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। সেন বলে, কোনো ব্যাপার না, আমি আর কখনোই এমন করব না। তাছাড়া আমি সাইকো লাভারদের একটা নোবেলও পড়েছি। এখান থেকে আমি সব কিছু জানতে পেরেছি যে সাইকোদের কিভাবে কন্ট্রোল করতে হয়। আর চিন্তা করো না, আমি শুধু তোমারই থাকবো। শুধু এই জন্মে নয়, বরং বাকি জন্মগুলোতেও তোমাকেই আমি বিয়ে করব। এগুলো বলে সেন সেখান থেকে ফ্লেক্স নিতে নিতে চলে যায়। হায়ু তোর কথা কিছুই বুঝতে পারে না। পরের দিন সেন নিজে সেই ম্যানেজারের সাথে দেখা করতে আসে, যে ম্যানেজার সেই টাকাগুলো মেরে দিয়েছিল আর কি। তো সেন এখানে ওই ম্যানেজারকে নিজের কোম্পানি থেকে ফায়ার করে দেয়। ম্যানেজার তখন অনেক রেগে যায় আর সেনের সাথে ঝামেলা করতে শুরু করে। এখানে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তো লড়াইয়ের এক পর্যায়ে ম্যানেজার তো সেনকে ছাদ থেকে ঠেলা দিয়ে নিচে ফেলে দেয়। অপরদিকে হায়ু বুঝে যায় যে ওর সোলবিট কোনো না কোনো সমস্যায় পড়েছে। এদিকে সেন তো ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছিল। তখনই সেখানে হায়ু চলে আসে ওকে বাঁচানোর জন্য এবং ওকে ধরে ফেলে। তবে হায়ুর পাওয়ার কিছুটা কমে গিয়েছিল। এজন্য হায়ু তখন সেনকে কিস করে আর নিজের পাওয়ার অ্যাবজর্ব করতে থাকে। সেন তো এসব কিছু দেখেই অবাক হয়ে যায়। এরপর ওরা নিচে চলে আসে। সেন এখানে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? হায়ু বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি একজন ড্রাগন। এটা শুনে সাথে সাথে ভয়ে সেন সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরে সিনে সেনের যখন জ্ঞান ফেরে তখন ও নিজেকে হসপিটালে দেখতে পায়। ওই সব কিছু মনে পড়ে সেন তো আরও ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই মনে করে হয়তো সব কিছু স্বপ্ন ছিল। তখনই হায়ু সেখানে আসে আর বলে সব কিছু স্বপ্ন ছিল না, বরং আমি সত্যি একজন ড্রাগন। হায়ুকে দেখে সেন আবারও ভয় পেয়ে যায় আর বলে, তুমি আসলেই কি একজন ড্রাগন? হায়ু তখন সেনকে বিশ্বাস করানোর জন্য নিজের আসল রূপে চলে আসে আর বলে, এখনও কি তোমার বিশ্বাস হচ্ছে না? এবার সেন আবারও ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে হায়ু ওকে নিজের পাওয়ার দিয়ে আটকে নেয় আর বলে, তুমি কোথাও পালাতে পারবে না। তোমার ভিতরে আমার সোলবিট রয়েছে, সেটা যতক্ষণ না আমি না পাচ্ছি ততক্ষণ তুমি আমার থেকে দূরে যেতে পারবে না। তো এতে সেনে তখন মনে পড়ে যে হায়ু সবসময় ওর বুকের উপরে হাত রেখে বলতো যে ওর ভিতরে ওর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। তার মানে হায়ু ওকে ভালোবাসে না, বরং সোলবিটের জন্য ওর পিছনে পড়ে রয়েছে। তো এসব কিছু বুঝতে পেরে সেনের তো হায়ুর উপর অনেক বেশি রাগ হয়। হায়ু উল্টো ওকে ভয় দেখায় আর বলে, তুমি যদি আমার আসল আইডেন্টিটি অন্য কারোর কাছে বলে দিয়েছো তাহলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না। সেন আবারও ভয় পেয়ে যায়। এরপর রাতের বেলা আমরা দেখতে পাই সেন পানি খাওয়ার জন্য নিচে আসে এবং দেখতে পাই হায়ু তো চাকু দিয়ে কিছু একটা কাটছে। এটা দেখে ও তো আরও বেশি ভয় পেয়ে যায় যে হায়ু নিশ্চয়ই কোনো মানুষকে পিস পিস করছে। কত ভয়ঙ্কর মেয়েটা! ও ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর সেখানে মিং আসে আর হায়ুকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? হায়ু তখন বলে, লাস্টবার যখন আমি সসেস খেয়েছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল, এজন্য আমি এখানে সসেস কাটছি। তবে হায়ুকে ভুল বুঝে সেন এখানে এতটাই ভয় পেয়েছিল যে ও পরের দিন সকালে প্যাকিং করতে থাকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। এরপর ও নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করে ফ্লাইট বুক করতে বলে। তবে ওর অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো নয়, এজন্য আজকে আপনি যেতে পারবেন না। তখনই সেখানে হায়ু চলে আসে আর সেনকে বলে, কি ভেবেছিলে আমার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাবে? সেন বলে, তার মানে তুমি আবহাওয়াটা খারাপ করেছো? হায়ু তখন বাইরের আবহাওয়া ঠিক করে দেয় আর বলে, তুমি যদি পালানোর চেষ্টা না করো তাহলে আমি আর এমন কিছুই করব না। এখন তুমি আমার সাথে চলো, জরুরি একটা কাজ আছে। এরপর আমরা সেই ম্যানেজারকে দেখতে পাই যে তো ভাবছিল ও সেনের খুন করে দিয়েছে, তাই এখন ওকে পালাতে হবে, যে করেই হোক ওকে বিদেশে চলে যেতে হবে। ঠিক তখনই ওর গাড়ির সামনে মিং চলে আসে। ম্যানেজার এদের রেগে বাইরে বেরিয়ে আসে। তবে মিং তখন নিজের আসল রূপে চলে আসে, যেটা দেখে ম্যানেজার ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। মিং তখন নিজের পাওয়ার ইউজ করে ড্রাইভারকে সেখানে একটা কুকুরে পরিণত করে। দূরে দাঁড়িয়ে এগুলো সেন এবং হায়ু দেখছিল। মূলত এই ম্যানেজারকে ধরিয়ে দেওয়ার জন্যই হায়ু সেনকে এখানে নিয়ে এসেছে। সেন বলে, তো এই কাজের জন্য তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? এটা তো আমি নিজেও করে নিতে পারতাম। হায়ু জিজ্ঞেস করে, তুমি কি মিংকে দেখে ভয় পেয়েছো নাকি?
সেন বলে, আমি অলরেডি একটা ড্রাগনকে দেখে ফেলেছি, তো এখন একটা সামান্য কচ্ছপকে দেখে ভয় পাওয়ার কি আছে। এরপর সেন বাড়িতে চলে আসে। সেনের পায়ে এখানে অনেকটা ব্যথা ছিল এবং অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় যে সেই ডিএনএ রিপোর্ট চলে এসেছে, মানে মিংয়ের ডিএনএ রিপোর্ট চলে এসেছে। সেন তো এতে খুশি খুশি ডিএনএ রিপোর্টটা চেক করতে বসে পড়ে এবং খুশি হয়ে যায় রিপোর্টটা দেখে। আর স্বাভাবিকভাবে যেহেতু মিং ওর ছেলে ছিল না, তাই রিপোর্টে নেগেটিভ এসেছে। তখনই সেখানে সেনের মা বাবা চলে আসে আর ডিএনএ টেস্টের রেজাল্ট জিজ্ঞেস করে। সেন এতে খুশি হয়ে তাদেরকে বলতেই যাবে যে মিং ওর ছেলে নয়, তখনই মিং ওকে মেরে ফেলার হুমকি দেয় যে তুমি যদি সত্যিটা বলো তাহলে আমরা কিন্তু তোমাকে ছাড়বো না। বেচারা সেন এতে ভয় পেয়ে যায় এবং নিজের মা বাবাকে মিথ্যা বলে যে মিং আমারই ছেলে। সেনের মা বাবা এতে অনেক খুশি হয়ে যায় আর বলে, আমরা জানতাম যে মিং আমাদেরই নাতি, এখন খুব তাড়াতাড়ি আমরা তোমার আর হায়ুর বিয়েটা দিয়ে দেবো। এটা শুনে সেন তো ঘাবড়ে যায় আর বলে, এত তাড়াহুড়ো কিসের, ধীরে সুস্থে তো বিয়েটা করা যায়। তবে সেনের মা বাবা কোনো কথাই শোনে না। সেনের মা এখানে উপহার হিসেবে হায়ুর জন্য অনেকগুলো জুয়েলারি আনে আর বলে, আমি জানি তুমি এসব কিছু পছন্দ করো না, কিন্তু এগুলো আমার তরফ থেকে তোমার জন্য গিফট। হায়ু তখন সেগুলো অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সেনের মা বাবা সেখান থেকে চলে যায়। সেন তো অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর হায়ুকে বলে, তুমি বিয়ের জন্য কেন রাজি হতে গেলে? তুমি কি জানো না আমাদের মানুষদের জন্য বিয়ে কতটা সিরিয়াস একটা বিষয়? হায়ু বলে, তো তাতে কি হয়েছে, আমি তোমাকে বিয়ে করব। তাছাড়া তোমাকে বিয়ে করলে খুব সহজেই আমি তোমার সাথে রোম্যান্স করে নিজের সোলবিটটা ফেরত পেতে পারবো। তো এটা আমার কাছে একটা ভালোই অপশন। সেন বলে, যদি বিয়ের পরে তুমি কোনোভাবে আমাকে ভালোবেসে ফেলো তখন কি হবে? হায়ু বলে, আমি কাউকে কখনো ভালোবাসতেই পারি না, উল্টো আমি সবাইকে মারতে পছন্দ করি। যদি তুমি বেশি কথা বলো তাহলে তোমাকেও মেরে ফেলবো। এটা বলে ও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসে, তখন সেন সেখানে আসে। তবে হায়ুকে দেখে সেন আবারও ভয় পেয়ে যায় আর বলে, আজকে আমার খিদে নেই, তাই আমি ব্রেকফাস্ট করব না, আমি এখনই অফিসে চলে যাচ্ছি। হায়ু এতে বলে, আমিও তোমার সাথে যাব। সেন বলে, তুমি আমার অফিসে গিয়ে আবার কি করবে? সেনের বাবা উত্তরে বলে, খুবই সিম্পল একটা বিষয়, তুমি তোমার অফিসে ওকে কোনো একটা পজিশন দিয়ে দাও, তাহলে তোমরা সবসময় একসাথে থাকতে পারবে। তো এবার এটা শুনে বাধ্য হয়ে সেনকে নিজের সাথে করে হায়ুকে আনতে হয়। কোম্পানির সমস্ত এমপ্লয়িরা হায়ুকে দেখে অবাক হয়ে যায় এবং একে অপরের সাথে কানাঘুষো করতে শুরু করে যে এই মেয়েটা কে হতে পারে। একজন তখন বলে, আজকে বসের নতুন সেক্রেটারি আসার কথা ছিল, হয়তো এই মেয়েটি বসের নতুন সেক্রেটারি হবে। এরপর হায়ু কেবিনে চলে আসে, যেখানে সেন আগে বসেছিল। তবে হায়ুকে দেখেও ভয় পেয়ে যায় এবং নিজের চেয়ারে হায়ুকেই বসতে দেয়। অ্যাসিস্ট্যান্ট যখন কফি নিয়ে আসে, তখন সেন তো নিজের কফি বলেই সেটা খেতে শুরু করে। তবে হায়ু ওর দিকে তাকায়, যেটা দেখে সেন আবারও ভয় পেয়ে যায় এবং নিজের কফিটা হায়ুকে দিয়ে বলে, আসলে আমি তো শুধু টেস্ট করছিলাম যে কফিটা ঠিক আছে কিনা, এই কফিটা তো তোমারই। বাইরে থেকে সকল এমপ্লয়িরা এগুলো উকি মেরে দেখছিল। এটাতে ওদের মধ্যে আবারও গসিপ শুরু হয়ে যায় যে এই মেয়েটা হয়তো নিশ্চয়ই ওদের বসের ওয়াইফ হবে। এরপর আমরা সেনের অফিসেই হায়ুর সৎ বোন, মানে ওর পালক মা বাবার যে আসল মেয়ে ছিল, তাকে দেখতে পাই। আসলে ঝ্যাং, মানে এই মেয়েটি এই অফিসেই কাজ করে। তখন সেখানে লিও নামে একটি ছেলে চলে আসে। মূলত এই ছেলেটি হচ্ছে হায়ুর ফিয়ন্সে। তো ঝ্যাং ওকে দেখে বলে, হায়ু তো এখন মেন্টাল হসপিটালে আছে, এই কারণে এখন তোমার সাথে আমারই বিয়ে হবে। লিও এতে রাজি হয়ে যায়, কারণ ও কোনো মেন্টাল মেয়েকে বিয়ে করতে চায় না। তখনই ওখানেও হায়ুকে দেখতে পায়। এতে লিও হায়ুর কাছে চলে যায় আর বলে, তুমি মেন্টাল হসপিটাল থেকে কখন ছাড়া পেলে, আর তুমি এখানে কি করছো? হায়ু এতে সোজা লিওকে একটা চড় মেরে দেয় আর বলে, তুমি আমাকে মেন্টাল বলছো? মেন্টাল তো তুমি নিজেই। এটা বলেই হায়ু সেখান থেকে চলে যায়। হায়ুর এমন ব্যবহারে লিও তো অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে হায়ু বদলে গিয়েছে এবং লিও তো এখানে এই হায়ুর প্রেমে পাগলি হয়ে যায় আর হায়ুকে মানানোর জন্য সেখান থেকে চলে যায়, যেটা দেখে ঝ্যাং তো মনে মনে অনেক বেশি জেলাস ফিল করে। এবার এসব কিছু এতক্ষণ লুকিয়ে লুকিয়ে অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলেছিল, তাই অ্যাসিস্ট্যান্ট তখন সমস্ত এমপ্লয়ীদেরকে একজোট করে আর সমস্ত কাহিনী খুলে বলে যে আমাদের হায়ু ম্যাডাম প্রথমে নিজের পালক মা বাবার কাছে মানুষ হয়েছে, কিন্তু যখন তার আসল বড়লোক মা বাবা তাকে ফেরত নিতে গিয়েছিল, তখন হায়ু ম্যাডামের নকল মা বাবা হায়ু ম্যাডামের বদলে নিজের মেয়ে ঝ্যাংকে পাঠাতে চেয়েছিল।
এই জন্য হায়ু ম্যাডামকে নকল মেন্টাল পেশেন্ট বানিয়ে দিয়েছিল এবং ওই পরিবার থেকে হায়ু ম্যাডামের বিয়ে আগে থেকেই লিওর সাথে ঠিক করা ছিল। তবে লিও যখন জানতে পারে যে হায়ু ম্যাডাম মেন্টাল পেশেন্ট, তখন সে ওকে বিয়ে করতে রাজি হয় না এবং হায়ু ম্যাডামের বোন ঝ্যাংয়ের সাথে নিজের এঙ্গেজমেন্ট করে নেয়। এরপর হায়ু ম্যাডাম সব কিছু সহ্য না করতে পেরে আমাদের সমুদ্রে গিয়েছিল আত্মহত্যা করার জন্য। তবে তখন আমাদের বস ওকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু এখন হায়ু ম্যাডামের ফিয়ন্সে লিও তার জীবনে আবারও ফেরত আসার চেষ্টা করছে। এখন আপনারাই বলুন হায়ু ম্যাডামের কি করা উচিত? আমাদের বসকে চয়েস করা উচিত নাকি তার ফিয়ন্সেকে চয়েস করা উচিত? তো পিছন থেকে সেন এতক্ষণ এসব কিছুই শুনছিল। অ্যাসিস্ট্যান্ট যখন বুঝতে পারে যে সেন এখানে আছে, তখনও অনেক বেশি ভয় পেয়ে যায় আর মনে করে সেন হয়তো ওকে বকা দেবে। কিন্তু সেন এমন কিছুই করে না, বরং সেনের কাছে এই গল্পটা ইন্টারেস্টিং মনে হয়। সেন বলে, যদি আমি হায়ুর সাথে ওর ফিয়ন্সে লিওর আবারও প্যাচ আপ করিয়ে দিতে পারি, তাহলে হায়ুকে আমাকে আর বিয়ে করতে হবে না, আর আমি হায়ুর হাত থেকে মুক্তিও পাবো। তো পরের সিনে দেখা যায় সেন নিজের অফিসের সমস্ত কর্মচারীদেরকে নিয়ে একটি জায়গায় ঘুরতে আসে। মূলত এখানেও প্ল্যান করছিল হায়ু এবং লিওর সাথে প্যাচ আপ করিয়ে দেবে। সেন এখানে একটি কার্ড গেম খেলে, যেখানে কার্ডে লেখা ছিল নিজের লেফট সাইডে থাকা মানুষটিকে কিস করতে হবে। তো লিও এখানে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ হায়ুর লেফট সাইডেও ছিল। অন্যদিকে ঝ্যাং তো খুশি হয়ে যায়, কারণ লিওর লেফট সাইডেও নিজেই ছিল। কিন্তু সমস্যাটা হয়েছে সেন এবং অ্যাসিস্ট্যান্টের বেলায়, কারণ সেনের লেফট সাইডে অ্যাসিস্ট্যান্ট নিজেই ছিল। সেন মনে মনে ভাবে লিও এবং হায়ুকে মেলানোর জন্য ওকে এটুকু করতেই হবে। তাই তখনও জোর করে অ্যাসিস্ট্যান্টকে কিস করতে যায়। এদিকে অ্যাসিস্ট্যান্ট কিছুতেই এটা করতে যাচ্ছিল না। হায়ু তখন মনে মনে ভাবে, যদিও অন্য কাউকে কিস করে তাহলে আমার সোল বিট তার ভিতরে চলে যাবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তাই হায়ু তখন নিজের পাওয়ারের সাহায্যে সেখানে থাকা আগুনের তেজ বাড়িয়ে দেয়, যেটাতে সবাই ভয় পেয়ে সেখান থেকে দৌড়াদৌড়ি শুরু করে। আর হায়ু সেই ফাঁকে গিয়ে সেনের লেফট সাইডে দাঁড়ায় আর সেনকে কিস করে বলে, আমি হলাম তোমার লেফট সাইডে। তো সেন এখানে লিওর সাথে হায়ুকে মিল করাতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছে। যাই হোক, এরপর সবাই একসাথে অনেক বেশি ড্রিঙ্ক করে, যেখানে হায়ু অনেক ড্রিঙ্ক করছিল। সেন এসে হায়ুকে ড্রিঙ্ক করতে মানা করে, তবে হায়ু ওর কোনো কথাই শুনছিল না। হায়ু বলে, তুমি কে আমাকে মানা করার, আর আমি তোমার কথা শুনবই বা কেন? হায়ুকে রেগে যেতে দেখে সেন ভয় পেয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ড্রিঙ্ক করো। সেন মনে মনে ভাবে এটাই হচ্ছে সুযোগ লিও এবং হায়ুকে কাছাকাছি আনার। এদিকে হায়ু তো অনেক বেশি ড্রিঙ্ক করছিল, তবে লিও যখন ড্রিঙ্ক করতে যায় তখন সেন ওকে ড্রিঙ্ক করতে দেয় না। হায়ুর ড্রিঙ্ক শেষ হয়ে গেলে হায়ু রেগে যায় আর বলে, হয়েছে, এখন আমি বাড়িতে যাব। এতে তখন সেন লিওকে বলে, আমি একটু ব্যস্ত আছি, তুমি গিয়ে সেক্রেটারি হায়ুকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। এটাতে লিও তো খুশি হয়ে যায়, মেঘনা চাইতেই জল। হাইও যেহেতু ড্রাঙ্ক ছিল, এই কারণে হাইও বেশি কিছু বলে না। অ্যাসিস্ট্যান্ট সেনকে বলে, আপনি যে হায়ু ম্যামকে লিওর সাথে পাঠিয়ে দিলেন, লিও যদি হায়ু ম্যামের সাথে ভুল কিছু করে বসে তাহলে কি হবে? সেন বলে, কিছুই হবে না, তুমি এত চিন্তা করো না। তবে পাশে থাকা ঝ্যাং তো অনেক বেশি জেলাস ফিল করছিল আর ওর অনেক বেশি রাগ হচ্ছিল হায়ুর উপরে। এদিকে গাড়িতে করে যাওয়ার সময়ও হায়ু তো ড্রিঙ্ক করতে থাকে, যেটা দেখে লিও আরও বেশি খুশি হয়ে যায়। হায়ু যত বেশি ড্রাঙ্ক হবে তত বেশি ও হায়ুর সাথে ক্লোজ হতে পারবে। এমনকি ও তো এখানে হায়ুকে নিয়ে একটি হোটেলে যাওয়ার প্ল্যান করছিল। হায়ু যখন বুঝতে পারে যে এটা ওর বাড়ির রাস্তা নয়, তখন অনেক বেশি রেগে যায় আর জিজ্ঞেস করে, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এতে উত্তরে লিও বলে, আমি তো তোমাকে তোমার বাড়িতেই নিয়ে যাচ্ছি। হায়ু বলে, না, এটা আমার বাড়ির রাস্তা নয়, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। এটা বলেই হায়ু নিজের পাওয়ার ইউজ করে এক চান্সে লিওকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসে আর বলে, এটাই হচ্ছে আমার বাড়ি। তো হায়ুকে এমন ম্যাজিক করতে দেখে লিও চোয়াল তো হা হয়ে যায়। লিও অবাক হয়ে বলে, তুমি আসলে কে? এখানে লিও তো অনেক বেশি ভয় পেয়েছিল। হায়ু তখন লিওকে সেখানে ডিসঅ্যাপিয়ার করে দেয় এবং সমুদ্রের দিকে যেতে থাকে। কিন্তু তখনই ওর মনে পড়ে যায় যে এখনও নিজের সোল বিট আনতে পারেনি, তাই এখনও সমুদ্রে ফিরে যেতে পারবে না। এটা ভেবেই হায়ু সেখান থেকে চলে যায়। এদিকে সেন বাড়িতে ফিরে আসে। সেনকে একা আসতে দেখে মিং জিজ্ঞেস করে, তুমি একা কেন এসেছো, আর আমার লর্ড কোথায়? সেন বলে, ও আচ্ছা, ও তো নিজের পুরনো এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে। এটা শুনে মিং তো অবাক হয়ে যায়, কারণ এই পৃথিবীতে হায়ুর তেমন কোনো ফ্রেন্ড নেই। মিং সেনকে বলে, আমার লর্ড পৃথিবী সম্পর্কে খুবই কম জানে, যদি এই সুযোগ নিয়ে কেউ তার ফায়দা তোলার চেষ্টা করে তখন কি হবে?
এটা শুনে সেনেরও এবার চিন্তা হতে থাকে হায়ুর জন্য, তাই ও হায়ুকে খোঁজার জন্য বের হতে চায়। তবে তখনই সেখানে হায়ু ফিরে আসে। হায়ু যেহেতু অনেক ড্রাঙ্ক ছিল, তাই সেখানে ও সেনকে জড়িয়ে ধরে আর বলে, আমি একজন ড্রাগন, তাই তোমার উচিত আমাকে ভয় পাওয়া। এটা শুনে সেন বলে, তোমাকে কিউট লাগছে, ভয়ঙ্কর লাগছে না, তোমাকে দেখে কেউ ভয় পাবে না। হায়ু এরপরে সুইমিং পুলের দিকে আসে এবং সেখানে ওয়াটারফল হতে দেখে হায়ু মনে করে এখানে অন্য কোনো ড্রাগন এসেছে। হায়ু রেগে বলে, এখানে কোনো ড্রাগন আছো নাকি? তাহলে এক্ষুনি বেরিয়ে এসে আমার সাথে লড়াই করো। হায়ুর এরকম পাগলামি দেখে সেন তো হাসতে থাকে আর গিয়ে ওয়াটারফলটা বন্ধ করে দেয়। এটা দেখে হায়ু অবাক হয়ে যায় আর বলে, তুমি কি করে একটা ড্রাগনকে কন্ট্রোল করলে? ও বুঝেছি, তোমার ভিতরে আমার সোল বিট রয়েছে, এই কারণেই তুমি ড্রাগনটাকে কন্ট্রোল করতে পেরেছো। সেন বলে, কোনো ড্রাগনকে কি আসলেই কন্ট্রোল করা সম্ভব? উত্তরে হায়ু বলে, হ্যাঁ সম্ভব, কিন্তু তার জন্য তোমাকে একটি পথ খুঁজে বের করতে হবে। সেন মনে মনে বলে, হ্যাঁ অবশ্যই একটা পথ খুঁজে বের করতেই হবে আমাকে। যাই হোক, এরপর আমরা পরের দিনের সিন দেখতে পাই, যেখানে হায়ু অফিসে কাজ করছিল। তখনই সেখানে ঝ্যাং চলে আসে। ঝ্যাং জিজ্ঞেস করে, লিও কোথায়? কাল রাতে তুমি নিজের সাথে করে ওকে কেন নিয়ে গিয়েছিলে? হায়ু এখানে ওর কথায় কোনো রকম পাত্তাই দিচ্ছিল না, যেটাতে ঝ্যাং অনেক বেশি রেগে যায় এবং সবার সামনে হায়ুকে অপমান করতে শুরু করে আর বলতে থাকে, হায়ু নামের এই মেয়েটা এতটাই চরিত্রহীন যে কোম্পানির বসের পিছনে তো পড়েই আছে, আর এখন আমার লিওকে নিয়েও টানাটানি শুরু করেছে। তখনই সেখানে চলে আসে সেন। সেন এটা দেখে রেগে যায় এবং ঝ্যাংকে কথা শোনাতে শুরু করে। ঝ্যাং নিজেকে ডিফেন্ড করার জন্য সমস্ত দোষ হায়ুর উপরে দিতে থাকে আর বলতে থাকে, আপনি জানেন না এই মেয়েটা কত বেশি খারাপ। তবে এতে সেন উল্টো ওকেই ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর বলে, পুরো অফিসের লোক জানে যে তুমি কতটা লোভী। এখন থেকে তোমাকে আর এই অফিসে কাজ করতে হবে না, তোমাকে আমি ফায়ার করে দিচ্ছি। ঝ্যাং আর কিছু বলতে যাবে তার আগে অ্যাসিস্ট্যান্ট ওকে সেখান থেকে বের করে দেয়। এরপর সে নিজের কেবিনে চলে আসে। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে এবং সেনের অনেক প্রশংসা করতে থাকে আর বলে, আজকে আপনি একদম হিরোর মতো হায়ু ম্যামকে প্রোটেক্ট করেছেন। যখন আপনি ওই মেয়েটার সাথে ওরকম রেগে কথাগুলো বলছিলেন তখন আপনাকে অনেক কুল দেখতে লাগছিল, কিন্তু এখন আপনি ঝ্যাংকে বের করে দিয়েছেন। লিওর পথ তো আরও বেশি ক্লিয়ার হয়ে গেল। যদিও সত্যি হায়ু ম্যামকে পটিয়ে নেয় তখন কি হবে? সেন বলে, কোনো ব্যাপার না, আমি নিজেও এটাই চাই। ওদের যখন সব কিছু মিটমাট হয়ে যাবে তখন আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনের বিয়ে দেব। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, আপনার কি খারাপ লাগবে না? সেন বলে, একদমই লাগবে না। অ্যাসিস্ট্যান্ট তখন বলে থাকে, আমি জানি আপনার খারাপ লাগবে, মনে মনে আপনি ছ্যাঁকা খেয়ে বসে থাকবেন। তখনই সেখানে হায়ু চলে আসে। হায়ু আজ সেনের উপরে বেশ খুশিই ছিল, কারণ সেন ওকে প্রোটেক্ট করেছে, ওর হয়ে কথা বলেছে, তাই ও সেনকে এখানে ধন্যবাদ বলে। পরের দিনে রাতের বেলা আমরা দেখতে পাই দুজনে বসে টিভিতে ড্রামা দেখছিল। তখনই হায়ুর হঠাৎ করে মনে পড়ে, আজকে তো একবারও নিজের পাওয়ার অ্যাবজর্ব করতে পারিনি, তাই ও কোনো কথা না বলেই সোজা সেনকে কিস করে দেয় আর নিজের পাওয়ার অনেকটাও অ্যাবজর্ব করে নেয়। এরপর কাজ শেষ হলে হায়ু আবারও টিভিতে ড্রামা দেখতে শুরু করে, যেন কিছুই হয়নি। সে ওকে দেখে বেশ অবাক হয় আর মনে মনে ভাবে, ঠিক আছে, হায়ুকে বিয়ে করা অতটা খারাপও হবে না, তাছাড়া যতটা খারাপ ওকে আমি ভেবেছিলাম ততটাও খারাপ নয়ও। পরের দিন সেনের মা বাবা হায়ুর সাথে দেখা করতে আসে। সেনের মা অনেকগুলো গিফটও নিয়ে এসেছিল ওর জন্য। এখানে ওনারা বলেন যে, বিয়ের আগে আমরা তোমার মা বাবার সাথে দেখা করতে চাই, তুমি তাদের ঠিকানাটা আমাদের কাছে দাও। হায়ুর তখন নিজের মা বাবার কথা মনে পড়ে। আসলে হায়ু একজন এভিল ড্রাগন ছিল, যার কারণে জন্মের পরপরই ওর মা বাবা ওকে ত্যাগ করে দিয়েছিল। তো এটা মনে পড়তে হায়ু অনেক বেশি কষ্ট পায় এবং সেনের মা বাবাকে বলে, আসলে আমার মা বাবা বেঁচে নেই। এটা শুনে ওনাদের হায়ুর জন্য অনেক বেশি কষ্ট লাগে। ওনারা হায়ুর কাছে ক্ষমা চায় আর বলে, কোনো ব্যাপার না, আমরা তো তোমার সাথে আছি, আমরাই তোমার মা বাবা। সেনের মায়ের পরে হায়ুকে নতুন হেয়ার স্টাইল করে দেয়। হায়ু এরপর নিজের রুমে এসে সেই হেয়ার স্টাইল দেখে অনেক বেশি খুশি হয়। তখনই সেখানে মিং চলে আসে একটি মেডিসিন নিয়ে আর বলে, এই মেডিসিনটা সেনকে খাওয়ালে ওর ভিতর থেকে সোলবিডটা বেরিয়ে আসবে, এতে করে সোলবিডের কোনো ক্ষতি হবে না, তবে সেন মারা যেতে পারে, যেহেতু ও একজন সাধারণ মানুষ। এটা শুনে হায়ু তো সেনের জন্য চিন্তায় পড়ে যায়, তাই হায়ু তখন এই মেডিসিনের জন্য মিংকে মানা করে দেয় আর বলে, এটার আমার কোনো দরকার নেই। মিং এটা শুনে অবাক হয়ে যায় আর আমরা দেখতে পাই সেন লুকিয়ে লুকিয়ে এগুলো এতক্ষণ ধরে শুনছিল। তো সেনেরও এটা দেখে খুব ভালো লাগে যে হায়ু একটু হলেও ওর জন্য চিন্তা করে। যাই হোক, পরের দিনে আমরা ঝ্যাংকে দেখতে পাই যে নিউজের মাধ্যমে সেন এবং হায়ুর বিয়ের বিষয়ে জানতে পারে
এবং এতে তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। এখানে ও মনে মনে কিছু একটা প্ল্যান করে হায়ুকে ফাঁসানোর এবং একটা ডক্টরের কাছে কল করে হায়ুর মিথ্যা রিপোর্ট বানাতে বলে। এরপর আমরা একদম বিয়ের দিনের সিন দেখতে পাই, যেখানে সবই রেডি ছিল। তখনই সেখানে হায়ু ব্রাইডের ড্রেসে চলে আসে। সে ওর দিকে এক নজরেই তাকিয়ে থাকে। ঠিক তখনই ও হায়ুর ম্যাজিক্যাল রিংটা দেখতে পায় এবং বুঝতে পারে যে হায়ুর এনার্জি অনেক বেশি কম। তাই ও তখন মিংকে জিজ্ঞেস করে, হায়ুর কি কিছু হয়েছে, না হলে ওর এনার্জি এত কম কেন? মিং উত্তরে বলে, আজকে এমন একটা দিন যে দিনে ড্রাগনরা একটু দুর্বল থাকে, আর তুমি সেই দিনটাই বিয়ে ঠিক করেছো। তুমি কি অন্য কোনো আর দিন পাওনি? সেনের এতে হায়ুর জন্য চিন্তা হয় এবং ও হায়ুকে গিয়ে বলে, তুমি চাইলে আমরা অন্য কোনো দিন বিয়ে করতে পারি। তোমার কি শরীর বেশি খারাপ লাগছে? তবে হায়ু যখন দেখতে পায় যেখানে সেনের বাবা মা অনেক বেশি খুশি ছিল, তখন ও সেনকে মানা করে আর বলে, আমি সব কিছু সামলে নিতে পারবো। এরপরে সমস্ত গেস্ট চলে আসলে সমস্ত রিচুয়াল মেনে ওদের বিয়েটা কমপ্লিট হয়ে যায়। এর কিছুক্ষণ পরে সেখানে ঝ্যাং চলে আসে। ঝ্যাং সেখানে এসে হায়ুকে অভিনন্দন জানায় এবং বলে, আমি তোমার জন্য একটা গিফটও নিয়ে এসেছি। ও একটি পারফিউম বের করে। মূলত এই পারফিউমে ঝ্যাং একটি ড্রাগ মিশিয়ে এনেছিল এবং এটার গন্ধ শোকার পরে হায়ু পাগলামি শুরু করবে। আর সেই সুযোগে সদ্ব্যবহার করে নকল রিপোর্ট দেখিয়ে সবার সামনে হায়ুকে ঝ্যাং পাগল প্রমাণ করতে চাচ্ছিল। তো ঝ্যাং পারফিউমটা বের করে এবং হায়ুকে বলে, এটা আমি নিজে তোমার জন্য চয়েস করে এনেছি। তুমি একটু গন্ধটা শুঁকে দেখো, কেমন লাগে তোমার কাছে। হায়ু বলে, তোমার কথাগুলো একদম ওই ড্রামার ভিলেনদের মতো লাগছে। নিশ্চয়ই তুমি এই পারফিউমে কিছু মিশিয়েছো, তাই না? আসলে হায়ু সেই ড্রামাগুলোই দেখেছে যে ভিলেনরা কতভাবে নায়িকাকে ফাঁসানোর চেষ্টা করে এবং সেভাবেই ও ঝ্যাংয়ের চালাকি ধরে ফেলেছে। হায়ু ওই পারফিউমটা নিয়ে সোজা ঝ্যাংয়ের উপরে স্প্রে করে দেয়। এবার সেই ড্রাগের প্রভাব ঝ্যাংয়ের উপরে শুরু হয়ে যায়। ঝ্যাং পাগলামি করতে শুরু করে। এতে তখন হায়ু মিংকে জিজ্ঞেস করে, এর আবার কি হলো? মিং উত্তরে বলে, আপনাকে ওই পারফিউমটাও দিয়েছিল, তাই না? মনে হয় ওতে কোনো ড্রাগ মেশানো ছিল, যার প্রভাব ওর উপরেই পড়ছে। হায়ু মনে মনে ভাবে, আচ্ছা তাহলে আমাকে ফাঁসাতে এসে নিজেই ফেঁসে গিয়েছে। মিং এখানে নিজের পাওয়ার ইউজ করে ঝ্যাংকে সোজা সুইমিং পুলে ফেলে দেয়। ঝ্যাংয়ের উপরে যেহেতু ড্রাগের প্রভাব কাজ করছিল, যার কারণে ও সাঁতার কাটতে পারছিল না ঠিকভাবে। এদিকে দূর থেকে সে নেটা দেখে মনে করে হায়ু পানিতে ডুবে যাচ্ছে। তখনই ওর মনে পড়ে আজকের দিনে তো হায়ুর শক্তি এমনিতেই কম থাকবে। তাই ও আর কোনো কিছু না ভেবে হায়ুকে বাঁচানোর জন্য সুইমিং পুলে লাফ দেয় আর বলতে থাকে, চিন্তা করো না ওয়াইফ, আমি তোমাকে বাঁচিয়ে নেব। এটা শুনে হায়ু মিংকে বলে, ও কি আমাকে বাঁচাতে গেল নাকি? ও কি জানে না যে আমি একজন ড্রাগন? তাহলে পাগলের মতো এটা কেন ভাবছে যে আমি পানিতে ডুবে যাব? এদিকে সেনও তো ঠিক মতো সাঁতার জানতো না, তাই তখনও পানিতে ডুবে যেতে শুরু করে। ঠিক তখনই সেখানে হায়ু চলে আসে এবং সেনকে কিস করে নিজের পাওয়ার অ্যাবজর্ব করে নেয়। এরপরও সেনকে নিয়ে উপরে চলে আসে। ততক্ষণে ঝ্যাংও উপরে চলে এসেছিল। এবার আমরা দেখতে পাই যে লিও সেই পার্টিতে অনেক বড় বড় সায়েন্টিস্ট এবং ডক্টরদেরকে নিয়ে এসেছিল। আর সবার সামনে ওইখানে বলে যে এই মেয়ে মানে এই হায়ুর মধ্যে কোনো একটা পাওয়ার রয়েছে। আমি নিজের চোখে দেখেছি, ও টেলিপোর্ট হয়ে আমার গাড়ি থেকে সোজা সমুদ্র সৈকতে পৌঁছে গিয়েছিল। লিওর এমন কথা শুনে আশেপাশের সকল লোক ভাবতে থাকে হয়তো লিও পাগল হয়ে গিয়েছে। তবে ঝ্যাং তখন লিওকে সাপোর্ট করতে থাকে আর বলতে থাকে, আমিও দেখেছি এক্ষুনি পানির ভিতরে ও নিজের পাওয়ার ইউজ করেছে। সেন তখন ডক্টর এবং নার্সদেরকে বলে, আপনারা দেখতে পাচ্ছেন না, এদের দুজনের সিমটমসই একই। এরা দুজনেই মেন্টাল হয়ে গিয়েছে, তাই ওদেরকে এখান থেকে নিয়ে যান। দয়া করে পার্টিটা নষ্ট করতে দেবেন না। এতে ডাক্তার আর নার্সরা মনে করে হয়তো লিও এবং ঝ্যাং সত্যিই পাগল হয়ে গেছে, তাই ওনারা সেখান থেকে ওদের দুজনকে ধরে নিয়ে চলে যায়। এরপর অনুষ্ঠান শেষে আমরা হায়ু এবং সেনকে একসাথে দেখতে পাই। সেন হায়ুকে জিজ্ঞেস করে, এখন তোমার শরীর কেমন লাগছে? হায়ু বলে, আমাকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, তুমি নিজেকে নিয়ে চিন্তা করো। আজকে যদি আমি সঠিক সময় না যেতাম তাহলে তোমার কি হতো? সেন বলে, হ্যাঁ হ্যাঁ জানি তো, আমার ভিতরে তোমার সোল বিট রয়েছে, এই জন্যই তুমি আমাকে বাঁচিয়েছো। তা না হলে তুমি কেন আমার জন্য চিন্তা করতে যাবে? হায়ু বলে, ও আচ্ছা, আমি তো এ বিষয়ে ভাবিনি আগে। সেন বলে, তুমি বলেছিলে আমার সাথে রোম্যান্স করতে পারলেই তুমি নিজের সোল বিটটা ফেরত পাবে, তো আমি এখন রেডি আছি, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তবে হায়ু তখন কিছুই করে না, উল্টো সেনের কোটের বোতাম লাগিয়ে দিতে দিতে বলে, আমি একজন ড্রাগন, পানিতে আমার কিছুই হয় না,
এটা জানা সত্ত্বেও তুমি কেন আমাকে বাঁচাতে সে সময় ঝাঁপ দিলে? সেন এটার কি উত্তর দেবে সেটাই ভেবে পায় না, তাই তখন ও বুদ্ধি খাটিয়ে বলে, তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। তোমার কাছে তো ওই মেডিসিন রয়েছে, যে মেডিসিনটা খাওয়ালে আমার ভিতর থেকে তোমার সোলবিটটা বেরিয়ে আসবে, তবে এতে হয়তো আমি মরে যেতে পারি। কিন্তু তোমার তো সুবিধা, তাই না? তাহলে তুমি কেন আমাকে ওই মেডিসিনটা খাওয়ালে না? নিশ্চয়ই তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, বলো বলো। হাইও বলে, কখনোই না, আমি একজন এভিল ড্রাগন। আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না, আমি শুধু ধ্বংস করতে পারি, সবাইকে মারতে পারি। সেন বলে, তুমি মোটেই এভিল নও, তুমি অনেক ভালো একজন ড্রাগন। আমি যেহেতু একজন বিজনেসম্যান, তাই আমি সহজেই সবাইকে চিনতে পারি। আর যেহেতু আমি এতদিন ধরে তোমার সাথে রয়েছি, সেহেতু আমি বুঝতেই পেরেছি যে তুমি অনেক বেশি ভালো। হাইও বলে, তুমি যা বলছো ভেবে চিনতে বলছো? সেন বলে, হ্যাঁ একদম। সেন এখানে ওকে বোঝাতে থাকে যে তুমি অনেক বেশি ভালো। হাইও বলে, ঠিক আছে, তুমি একটু আগে রোম্যান্স করার কথা বলছিলে না, তো চলো, এখন কি তুমি রেডি আছো? সেন বলে, হ্যাঁ একদম। তো এরপর দেখা যায় ওরা দুজন একসাথে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালবেলা হায়ু ঘুম থেকে উঠে নিজের সোল বিটের পাওয়ার অনুভব করার চেষ্টা করে এবং নিজের পাওয়ার ইউজ করতে চায়, তবে তখন ওর ভিতরে সোল বিটটা ফেরত আসেনি। হায়ু এতে অবাক হয়ে যায় যে ডুয়াল কাল্টিভেশন করার পরও কেন সোল বিটটা ফেরত আসলো না। তাই ও বারবার একই প্রসেস সেনের সাথে করতে থাকে, কিন্তু তারপরও কোনো কাজ হয় না। এদিকে অনেক সকাল হয়ে গিয়েছিল, তাই সেন বলে, আমাকে এখন যেতে হবে অফিসে, যেটাতে হায়ু অনেক রেগে যায় এবং রেগে সেনকে বলে, তুমি আসলে অনেক বেশি দুর্বল। এটা শুনে সেনের তো ইগোতে লেগে যায়, সাথে সেন অনেকটা কষ্টও পায় যে ওর বউ ওকে শেষে কিনা দুর্বল বলল। এরপর হায়ু গিয়ে মিংকে জিজ্ঞেস করে যে ডুয়াল কাল্টিভেশন করার পরও ও কেন ওর সোলবিটটা ফেরত পেল না। উত্তরে মিং বলে, ডুয়াল কাল্টিভেশন করতে হবে পূর্ণিমার রাতে, এবং এবারে পূর্ণিমার রাত একেবারে গুনে গুনে 100 দিন পরে আসবে। হায়ু তো এবার চিন্তায় পড়ে যায় যে ওকে এবার 100 দিন অপেক্ষা করতে হবে। অন্যদিকে অফিসেও সেনের মন বসছিল না। সেন তো এখনও শক্তের ভিতরে ছিল যে ওর বউ শেষে কিনা ওকে দুর্বল বলেছে। যাই হোক, এরপরও বাড়িতে এসে নিজেকে অনেক বেশি শক্তিশালী দেখানোর জন্য হায়ুর সামনে ডাম্বল দিয়ে ব্যায়াম করতে থাকে। তবে দেখার বিষয় হলো এটা যে ডাম্বলটা তুলতে সেনের এত বেশি কষ্ট করতে হচ্ছে, সেই ডাম্বলটা কিনা হায়ুর এক হাত চেতে উড়েই যায়, যেটা দেখে সেনের চোয়াল হা হয়ে যায়। যাই হোক, এরপর আমরা দেখতে পাই সেন হায়ুকে ইমপ্রেস করার জন্য ওর সাথে রোম্যান্স করতে আসে। তবে হায়ু তখন নিজের কাল্টিভেশন করছিল, তাই তখনও সেনকে রেগে বলে, আমাকে জ্বালিও না, আর গিয়ে শুয়ে পড়ো। এটাতে সেনের মন খারাপ হয়ে যায়। সেন বাইরে আসে এবং নিজের মা বাবার কাছে সব কিছু বলে, সাথে একটু সাজেশনও চায় যে কিভাবে ও নিজের বউকে ইমপ্রেস করবে। এতে তখন ওর মা বাবা ওকে বিভিন্ন সাজেশন দিয়ে দেয়। তো সেই অনুযায়ী সেন পরের দিনই ওদের 3 ডে ম্যারেজ অ্যানিভার্সারির জন্য একটি ডেট ফিক্স করে। এখানে ও অনেক বেশি খুশি ছিল। তবে যখন ও হায়ুর পাশে বসতে যাবে, তখন দেখতে পায় অলরেডি সেখানে একটা ছেলে বসে আছে। এবার এই ছেলেটির নাম হচ্ছে লুও, যেও কিনা হায়ুর মতনই একজন ড্রাগন। তবে লুও কিন্তু পৃথিবীতে অনেক বেশি ফেমাস, মানে ও একজন সেলিব্রিটি। তো লুওকে দেখে সেনের তো জেলাস ফিল হতে থাকে। সেন জিজ্ঞেস করে, ওয়াইফ, এও কি তোমার মতো ড্রাগন নাকি? উত্তরে হায়ু বলে, ও ড্রাগন ঠিকই, কিন্তু আমার মতো না, আমি ওর থেকে বেশি শক্তিশালী। সেন বলে, আমি জানতাম তো, আমার ওয়াইফের থেকে বেশি শক্তিশালী আর কেউ হতেই পারে না। লুও এখানে হায়ুর সাথে একটা জরুরি কাজের জন্য ডিসকাস করার কথা বলে এবং হায়ুকে ওর সাথে যেতে বলে। হায়ু এতে রাজি হয়ে যায়। তবে এটা দেখে সেন তো অনেক বেশি জেলাস ফিল করে এবং অনেক ধরনের বাহানা দিয়ে হায়ুকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। হায়ু ওর উপরে অনেক বেশি রেগে যায় আর বলে, আমি জরুরি কাজের জন্য ওর সাথে ডিসকাস করতে যেতে চেয়েছিলাম, তোমার এটা করা একদমই উচিত হয়নি। সেন বলে, কিন্তু আমার শরীর খারাপ লাগছিল, আর আমার ভিতরে তোমার সোল বিটটা তো রয়েছে, তাই না? ওরা এসব কিছু নিয়ে ডিসকাস করছিল, তখন বাইরে থেকে সব কিছু সেনের মা বাবা শুনে ফেলে। এবার ওনারা বুঝে যায় যে হায়ু কোনো সাধারণ মানুষ নয়, বরং হায়ু একজন ড্রাগন। তখন হায়ু সেখানে বেরিয়ে আসে আর বলে, তাহলে আপনারা জেনে গেছেন যে আমি একজন ড্রাগন। তো এটা জানার পরে হয়তো আপনারা আমাকে মেনে নেবেন না, তবে আপনারা চিন্তা করবেন না, আমি এখান থেকে আমার কাজ হয়ে গেলে চুপচাপ চলে যাব। তবে সেনের মা বাবা এতে ওকে মানা করে আর বলে, আমরা তো তোমাকে অনেক আগে আমাদের বৌমা হিসেবে মেনে নিয়েছি, তা তুমি যেই হও না কেন, আমরাই তোমার মা বাবা এখন থেকে, তুমি এরকম কথা আর কখনোই বলবে না।
এটা শুনে হায়ু তো অনেক খুশি হয়ে যায়। যেখানে ওর আপন মা বাবাই ওকে মেনে নিতে পারেনি, সেখানে ওর শ্বশুর শাশুড়ি ওকে মেনে নিয়েছে। এর থেকে বেশি খুশির আর কি হতে পারে। পরের সিনে আমরা দেখতে পাই লুও তো বাড়িতে চলে আসে হায়ুর খোঁজে, যেটাতে সেন তো রেগে যায় এবং ওকে উল্টাপাল্টা জবাব দিতে থাকে। মানে ও হায়ুর সাথে কিছুতে লুও দেখা করাতে চাচ্ছিল না। লুও এতে রেগে যায় আর বলে, তুমি আমার লর্ডের যোগ্যই না। আমি এখানে ইম্পর্ট্যান্ট একটা কথা বলার জন্য এসেছি, সেটা না বললে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখনই সেখানে হায়ু চলে আসে। হায়ু ওকে জিজ্ঞেস করে কি সমস্যা হয়েছে। এতে লুও তখন ওকে জানায় একজন বিজনেসম্যান সমুদ্রের পাড়ে একটা রিসর্ট বানাতে চলেছে, তবে এর জন্য ওদের সমুদ্রে থাকা সমস্ত প্রাণী জাতির অনেক বড় ক্ষতি হতে পারে। এবার লুও এখানে বলে আমাদের উচিত সেই বিজনেসম্যানকে মেরে ফেলা। হায়ু বলে না, এভাবে আমরা কাউকে মারতে পারি না, আমাদের তাকে বোঝানো উচিত। এটাতে লুও তো অবাক হয়ে যায় যে হায়ু এত ভালো কখন থেকে হলো। যাই হোক, ওরা তিনজন মিলে সেই বিজনেসম্যানের সাথে দেখা করতে চলে আসে এবং সেই সমুদ্র সৈকতটা ওনার কাছ থেকে কিনে নিতে চায়। প্রথমে লোকটি তো রাজি হয়ে যায়, কিন্তু পরক্ষণেই সে মনে মনে ভাবে এরা এত টাকা দিয়ে সমুদ্র সৈকতটা কিনে নিতে চাচ্ছে, নিশ্চয়ই সমুদ্র সৈকতে কোনো গুপ্তধন লুকিয়ে আছে। তাই তখন উনি ওই সমুদ্র সৈকতটা বেচার জন্য মানা করে দেয় এবং উনি কিছুতেই রাজি হচ্ছিল না সেটা বেচতে। তখনই সেখানে কিছু ডকুমেন্ট নিয়ে আমাদের সেন চলে আসে আর বলে এই লোক এত সহজে রাজি হবে না। আমি ওর বিষয়ে প্রমাণ পেয়েছি যে ও নিজের বউকে ঠকাচ্ছে এবং ওর একটি অবৈধ সন্তানও রয়েছে। সেন বলে যদি ওই সমুদ্র সৈকতটা আপনি আমাদের না দেন তাহলে আমি আপনার ওয়াইফের কাছে গিয়ে সমস্ত সত্যিটা বলে দেব। এটাতে লোকটা তো ভয় পেয়ে যায় এবং ওদেরকে ফ্রিতেই সেই সমুদ্র সৈকতটা বেচে দেয়। এরপর চারজন মিলে একসাথে বাইরে বেরিয়ে আসে। এখানে হায়ু সেনকে ধন্যবাদ বলে। সেন বলে ধন্যবাদে কাজ হবে না, আমার তোমার কাছ থেকে একটা জিনিস চাই। সাথে সাথে লুও বলে ওঠে আমি জানতাম তুমি একটা লোভী ছেলে, এই মানুষেরাও না অনেক বেশি লোভী হয়। সেন ওদেরকে চুপ করতে বলে আর বলে আমি তো এখন আমার কথা শেষই করলাম না, আসলে আমি হায়ুর সাথে একটা ডেটে যেতে চাই। এতে তখন হায়ু খুশি হয়ে যায় আর এতে রাজিও হয়ে যায়। তবে যখন ওরা যায় একসাথে তখন ওদের পিছন পিছন লুও এবং মিংও চলে যায়। সেন যখনই হায়ুর সাথে কোনো রোমান্টিক মুহূর্ত কাটানোর চেষ্টা করছিল, মাঝখানে লুও তো কাবাব মেয়ে হাড্ডি হচ্ছিল, যেটাতে সেন ভীষণ বিরক্ত হয়। হায়ু এরপর নিজের পাওয়ার ব্যবহার করে ওদের দুজনকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর বলে নাও এখন তোমাকে আর কেউ বিরক্ত করবে না। ওরা দুজনে এখানে অনেক ভালো একটা টাইম স্পেন্ড করে। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই হায়ুর যে আসল বাবা ছিল এবং ওর আসল যে বোন ছিল তারা সমুদ্রের ভিতরে আসে এবং দেখতে পায় হায়ুকে যে জায়গায় বন্দি করে রাখা ছিল সেই জায়গা খালি। এতে ওরা বুঝে যায় যে হায়ু ছাড়া পেয়ে গিয়েছে। তখন বাবা বলে আমাদেরকে ওর সাথে ফাইট করতে হবে এবং ওকে আবারও ফিরিয়ে এনে এখানে বন্দি করতে হবে, না হলে ও মানুষদেরকে ক্ষতি করতে পারে। আসলে সে মনে করতো হায়ু একজন এভিল ড্রাগন, তবে আসলে এভিল ড্রাগন কে সেটা তোমরা পরে গিয়ে জানতে পারবে। এদিকে লুও এসে হায়ুকে সবকিছু জানায় যে তোমার বাবা তোমার উপরে অ্যাটাক করার প্ল্যান করছে। হায়ু বলে কোনো ব্যাপার না, আমি ওদের সাথে লড়াই করতে যাব। লুও তখন সেই মেডিসিনটা বের করে আর বলে এটা খাইয়ে সেনের থেকে তুমি তোমার সোলবিটটা বের করে নাও। হায়ু তো জানতো যে এই মেডিসিন খাওয়ালে সেন মারা যেতে পারে, তাই তখনও কিছু একটা ভাবে। এরপরও সেনকে নিয়ে একটা অ্যাকোয়ারিয়ামে ঘুরতে আসে, যেখানে সেনও জানতো ওকে ওর বাবার সাথে লড়াই করার জন্য যেতে হবে। সেন হায়ুকে অ্যাপ্রিসিয়েট করে আর বলে আমি জানি তুমি জিতে ফিরবে। হায়ু বলে যদি না ফিরি তাহলে? সেন বলে আমি জানি তুমি জিতে ফিরবে, কারণ আমার ওয়াইফ অনেক বেশি শক্তিশালী। এটা বলে ও হায়ুর সাথে একটা সেলফি নিতে যায়। হায়ু তখন সোজা ওকে কিস করে দেয় এবং এভাবেই ওদের একটা সেলফি উঠে যায়। যাই হোক, এরপর হায়ু সেনকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসে লড়াই করার জন্য, যেখানে হায়ুর বোন এবং হায়ুর বাবাও চলে এসেছিল। হায়ু ওদেরকে বলে যদিও আমার কাছে সোল বিট নেই, কিন্তু তারপরও তোমরা কেউই আমার সাথে পারবে না। এটা বলে ওদের সাথে লড়াই করতে থাকে এবং সত্যি হায়ুর সাথে কেউ পেরে উঠছিল না। তবে হায়ুর বোন তখন নিজের এভিল পাওয়ার ইউজ করতে শুরু করে, যেটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। হায়ু বলে তার মানে তুমি সেই এভিল ড্রাগন, আর ছোটবেলা থেকেই তুমি মা বাবাকে বুঝিয়ে এসেছো যে আমি এভিল ড্রাগন, যার কারণে তারা আমাকে বন্দি করে রেখেছে। হায়ুর বোন এতে সব কিছু স্বীকার করে আর বলে হ্যাঁ আমি এগুলো করেছি। তো হায়ুর বাবা এটা দেখে অবাক হয়ে যায় এবং নিজের ভুল বুঝতে পারে।
তবে কিছু করে ওঠার আগেই হায়ুর বোন তো নিজের বাবাকেই সেখানে মেরে ফেলে এবং হায়ুর বোনের পর হায়ুর উপরে অ্যাটাক করে। হায়ু ওর সাথে কিছুতেই পেরে উঠছিল না, কিন্তু তখনই হঠাৎ করে হায়ুর ভিতরে নিজের সোল বিট ফিরে আসে। হায়ু নিজের পুরো পাওয়ার ফেরত পেয়ে যায়। এবার হায়ু আগে থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। হায়ু নিজের সমস্ত পাওয়ার দিয়ে নিজের এভিল বোনকে সেখানেই মেরে ফেলে। তখন হায়ু বুঝতে পারে না যে সোলবিটটা কি করে ফেরত আসলো। তখনই ও সেনের কথা মনে পড়ে, হয়তো সেন সেই মেডিসিন খেয়ে ফেলেছে। তাই হায়ু তখনই হিউম্যান ওয়ার্ল্ডে ফেরত চলে আসে এবং সেনকে সেই অ্যাকোরিয়ামের ভিতরেই দেখতে পায়। হায়ু তো সেনের এই অবস্থা দেখে অনেক বেশি ভেঙে পড়ে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেন যখন হায়ুর সাথে সেলফি তুলতে গিয়েছিল তখন ও কৌশলে হায়ুর পার্স ব্যাগ থেকে সেই মেডিসিনটা বের করে নিয়েছিল এবং হায়ু যাতে নিজের সোলবিটটা ফেরত পায় এই জন্যই ও সেই মেডিসিনটা খেয়ে নিয়েছিল। এখন সিন বর্তমানে আসলে আমরা দেখতে পাই সেন সেখানে হায়ুর জন্য একটা লাস্ট মেসেজ রেকর্ড করে গিয়েছিল। হায়ু সেটা শুনে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই হায়ু সেনের গায়ে নিজের ড্রাগন স্কিনের একটা অংশ দেখতে পায়। হায়ু এতে অবাক হয়ে যায়। তখনই হায়ুর নিজের আগের জন্মের কথা মনে পড়ে, যেখানে আমরা দেখতে পাই হায়ু অসুস্থ হয়ে সমুদ্রের পাড়ে পড়েছিল। তখনই সেখানে সেন চলে আসে এবং সেন ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু সেন যখন জানতে পারে হায়ু একজন ড্রাগন তখন ও ভয় পেয়ে যায়। হায়ু ওকে ভয় পেতে নিষেধ করে আর বলে, যেহেতু তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তাই আমি তোমাকে আমার ড্রাগন স্কিনের একটা অংশ দিয়ে দিচ্ছি, এটা নিশ্চয়ই তোমার কাজে লাগবে। এখন সিন বর্তমানে আসলে আমরা দেখতে পাই ওই ড্রাগন স্কিনের সাহায্যে সেন তো আবারও বেঁচে ওঠে, যেটা দেখে হায়ু অনেক খুশি হয়ে যায়। হায়ু বলে, আমি তোমাকে বলেছিলাম না তুমি আমার অনুমতি ছাড়া আমার থেকে কোথাও যেতে পারবে না। সেন বলে, সেজন্যই তো আবারও ফিরে আসলাম। এটা বলে ও হায়ুকে কিস করে দেয়। এরপরে সিনে আমরা দেখতে পাই হায়ু লুও এবং মিংয়ের সাথে নতুন একটা মিশনে যাচ্ছিল। সেনের তো অনেক বেশি মন খারাপ ছিল। সেন বলে, তুমি আবার কবে ফিরে আসবে? উত্তরে হায়ু বলে, যখন বৃষ্টি হবে তখন ফিরে আসব। এরপর কিছুদিন কেটে যায়। সেনে তো অনেক বেশি মন খারাপ করছিল হায়ুর জন্য। এতদিন হয়ে যাওয়ার পরও হায়ু আসেনি। ঠিক তখনই সেখানে হায়ু চলে আসে। হায়ুকে দেখে সেন অনেকটা খুশি হয়ে যায়, সাথে অবাকও হয়। সেন বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো আর কখনো ফিরে আসবে না। হায়ু বলে, কেন? আমি তোমাকে কথা দিয়েছিলাম। তোমার কি মনে হয় যে আমি নিজের কথা রাখি না? সেন বলে, কিন্তু তুমি তো বলেছিলে যেদিন বৃষ্টি হবে সেদিন আসবে। হায়ু এতে একটা তুড়ি বাজায় এবং সাথে সাথে সেখানে বৃষ্টি পড়তে শুরু করে। এরপর ওরা দুজন একে অপরকে কিস করে। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।